মিঠুন নাথ কি চান যে উনার 8-10টা ওয়াইন শপ হয়ে যাক, 4-5টা পেট্রোল পাম্প হয়ে যাক? তার জন্য কি রাজনৈতিক ময়দানে যাচ্ছেন? টাকা পয়সা বানাবো, পেট্রোল পাম্প বানাবো, এই করব সেই করবো, এইসব যদি চিন্তাধারা করে আমরা রাজনীতি করি, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাবেটাকে? আমার লক্ষ্য রাজনীতি করা না, আমার লক্ষ্য 15-20 বছর পর যে হিন্দুদের উপর সংকট আছে সেই সংকট থেকে হিন্দুদেরকে বাঁচাতে হবে। সেটার উপর সেটা কি বিজেপি দল করবে না আপনি মিঠুন নাথ হিসেবে করবেন? ঠিক আছে, এটা হলো ডেভেলপমেন্টের, সেটা কিন্তু সবাই বলে, সেটা রাজনৈতিক ময়দানে যাওয়ার আগে সবাই বলে, তারপরে দেখা যায় দিশপুর বা দিল্লির আদেশের জন্য বসে থাকে, বা অনেকেই পারে না, অনেক ক্ষেত্রে আমরা দেখেছি। কৌশিক রায় লক্ষ্মীপুরে কি করে একটা উন্নয়ন করলেন, বাকি অন্য কনস্টিটিউয়েন্সির এতটা করতে পারেননি। তার মানে বাকিদের আত্মবিশ্বাস এবং নিজের কতটুকু কোয়ালিটি আছে যে আপনি ছিনিয়ে নিয়ে আসতে পারছেন গুয়াহাটি থেকে নিজের এলাকার জন্য। নমস্কার, সবাইকে সময়ের সংলাপে স্বাগত জানাই। সঙ্গে রয়েছে আমি রাজু। আমাদের যাত্রা শুরু হলো সময়ের সংলাপ নিয়ে। আজকের সময়ের সংলাপের যে অতিথি আপনারা জানেন, খুবই সুপরিচিত আমাদের শহরের মিঠুন নাথ মহাশয়। প্রথমে স্বাগত জানাই আপনাকে আমাদের এতটুকু সময় দেওয়ার জন্য। তো আমরা কথা না বাড়িয়ে আমরা চলে যাব একদম প্রশ্নে, কারণ এখন সময় খুবই কম সবার কাছে। সবাই চায় যাতে প্রশ্নের উত্তর জানুক, আর এই কিছু প্রশ্নের উত্তর, দর্শকদের কিছু প্রশ্নের উত্তর আমরা জানতে ইচ্ছুক, দর্শকরা ইচ্ছুক এবং আমাদের কাছে প্রশ্ন পাঠান। সেই প্রশ্নকে আমরা এই সময়ের সংলাপের মাধ্যমে তুলে ধরি। আর যেহেতু আসন্ন নির্বাচন সম্মুখেই, 2026-এর বিধানসভা নির্বাচন, এবং সেই নির্বাচনে উধারবন থেকে টিকিট প্রত্যাশী মিঠুন নাথ, ওনাকে নিয়ে আমরা বসেছি। তো প্রথমে তো ধন্যবাদ জানাই আপনাকে। আপনাকেও ধন্যবাদ আমাকে এই আলোচনা সভায় ডাকার জন্যে। তো আমরা প্রশ্নে চলে যাচ্ছি। প্রশ্ন দর্শকদের কিছু প্রশ্ন আমরা বলবো, কণ্ঠ আমাদের, প্রশ্ন তাদের। বিষয় হয়েছে যে মিঠুন নাথ মহাশয় এতদিন যে সুপরিচিত ছিলেন বা এখনও আছেন, যে একটা হিন্দুত্ববাদী সংগঠন, আমরা যদি এটি এক কথায় যদি বলি, হিন্দুত্ববাদী একটা ফেস মিঠুন নাথ। বিভিন্ন সময় বজরং দলের, বিভিন্ন বিশ্ব হিন্দু পরিষদ, মানে হিন্দুদের যদি কোনো বিষয়ে চলে আসে তার মানে মিঠুন নাথ। তো এই হিন্দুত্ববাদীর থেকে হঠাৎ মিঠুন নাথ কিসের জন্য এই রাজনৈতিক ময়দানে এবং টিকিট প্রত্যাশী? তার অনেক কারণ আছে। কিছু কারণ হয়তো আমি আপনাকে আজকের দিনে বলতে পারবো না, বললে হয়তো কন্ট্রোভার্সি হয়ে যেতে পারে। সেজন্য আমি এই কারণগুলো খোলামেলাভাবে এখন বলার প্রয়োজন নেই। কিন্তু আমার মনে হয় আমি তো সংগঠন বা বিশ্ব হিন্দু পরিষদে থাকতে যেভাবে সমাজের কাজ করে গেছি, সেটা আমি আপনারা সবাই দেখেছেন, সেটা আমার বলার কিছু নয়। সেটা সমাজ মাধ্যমে এবং সাংবাদিক মাধ্যমে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাই জনগণ দেখতে পাচ্ছে এবং আমি করে যাচ্ছি। এখন যে কাজের যে পরিধিটা, সেই পরিধিটা বাড়ানোর জন্যে, কারণ আপনি সংগঠনে থাকার পর একটা সীমিত ক্ষমতার ভেতরে থেকে আপনার কাজ করার সুযোগ পাওয়া যায়। কিন্তু যদি পরিধিটা বাড়াতে লাগে, তাহলে রাজনৈতিক আপনার প্ল্যাটফর্ম আপনার প্রয়োজন আছে, যেটা আপনি সংগঠন থেকে পারছেন না। সংগঠন থেকে একটা লিমিটেড পর্যন্ত আপনি জনগণের জন্য সেবা করতে পারছেন, জনগণকে সার্ভিস দিতে পারছেন, একটা লিমিটেড। বাট রাজনৈতিক ক্ষেত্র অনেক বড়, অনেক। আপনি যদি একটু বড় কিছু করতে যান, তাহলে আপনার রাজনীতির প্রয়োজন আছে এবং রাজনৈতিক যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের প্রয়োজন আছে। এবং সেই যে উদারবন্দের এমএলএ বা উদারবন্দের বিধায়ক হওয়ার যে ইচ্ছা, আমার কিন্তু বিধায়ক হওয়ার ইচ্ছে নেই, আমার কাজ করার ইচ্ছে। এবং আমার কাজের যে এতদিন যে কাজ করে যাচ্ছি বিশ্ব হিন্দু পরিষদ বা বজরং দলের ব্যানারে, সেই কাজের পরিধিটাকে আরও একটু বাড়ানোর আমার ইচ্ছা, যে আরও একটু কিছু মানুষের জন্য যাতে করতে পারি। এবং আমার মন থেকে অনুভব করছি, এখন যদি সেই ইয়েটার ব্যবহার না করি, তাহলে আগামী দিনে হয়তো আমাদের অনেক দেরি হয়ে যেতে পারে। তাহলে মিঠুন নাথ শুধু আপনি এই বিজেপি টিকিটের প্রত্যাশী কেন? এটা একটা কি কারণ? দেখুন দাদা, আমরা ছোটোর থেকে স্বয়ংসেবক। আমাদের যে চিন্তাধারা, বিজেপি একটি চিন্তাধারার একটা প্ল্যাটফর্ম দেওয়া হয়েছে বিজেপি, এবং যেটা চিন্তাধারা হচ্ছে আমাদের সংঘ পরিবারের। ঠিক আছে, আমি একজন ছোটোবেলার থেকে স্বয়ংসেবক। আমি 1998-এ প্রথমেই আমার জয়েন শুরু হয়েছে আমার
বজরংদল থেকে। বজরংদলের সাধারণ কার্যকর্তা ছিলাম, একদম যারা নতুন নতুন ছেলেরা আসে সেরকমভাবে সাধারণভাবে আমি কাজ করতাম। তারপর আমাকে দেওয়া হলো যে শিলচর মধ্য শহর বলতে আপনার এই প্রেমতলা, বাওয়াল পয়েন্ট, জানিগঞ্জ এই পরিসর নিয়ে যে এলাকাটা আছে সেটার আমাকে সংযোগের দায়িত্ব দেওয়া হলো। তারপর আগামী দিনে কাজ দেখে সংগঠন থেকে আমাকে শিলচর নগরের দায়িত্ব, তারপর জেলার দায়িত্ব বজরংদলের, এরকমভাবে আমার মানে কাজের পরিধিটা আস্তে আস্তে বাড়তে গেল। তারপর জেলা বিজেপির থেকে বিজেপি যুব মোর্চার সভাপতি ছিলাম 2009 থেকে 11 পর্যন্ত। হ্যাঁ, তারপর আবার আমি বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরংদলের ফেডারেশন, তারপর বিশ্ব হিন্দু পরিষদ আমাকে শিলচর বিভাগেরও দায়িত্ব দিয়েছে। তো এই যে কাজ করে করে মানে এই পরিধিটা আমি বাড়িয়েছি। তো এখন মেইন হচ্ছে যে কাজের বাড়ানোর জন্য মানে রাজনৈতিক ময়দানে মানে এই যে তার একটা প্রশ্ন আসছে, যদিও আমাদের অনেক দর্শকদের মত বা বিভিন্নভাবে সবাই জানে, বিষয়টা হয়েছে যেমন কেউ চায় যে যেমন আমি একটা সংগঠনে আছি, আমার একটা পরিচয় মহল বাড়লো এবং আমাকে সবাই জানতে পারলো, চিনতে পারলো, তারপরে আমি রাজনৈতিক ময়দানে গেলাম নিজের স্বার্থের জন্য। মিঠুন নাথ কি চাইছেন যে সংগঠন থেকে যেভাবে কিছু করতে পারেনি রাজনৈতিক ময়দানে গিয়ে যাতে উনি সেটা করতে পারেন, অর্থনৈতিক দিক থেকেই হোক, আচ্ছা, বা বিভিন্ন সায় সম্পদ আমরা দেখতে পারি। অনেক সময় দেখা যায় যে বিধায়ক, অনেক ক্ষেত্রে আমরা দেশের বিভিন্ন বিধায়কদের দেখি যে যাদের কিছু ছিল না, কিন্তু 5 বছরের যে উনাদের ট্রাম, এই ট্রামের মধ্যে অনেক কিছু উনারা করে নিয়েছেন। হয়তো অনেকের দেখবেন 2-3টা পেট্রোল পাম্প আছে নিজস্ব, এবং অনেকের ওয়াইন শপ আছে। তো মিঠুন নাথ কি চান যে উনার 8-10টা ওয়াইন শপ হয়ে যাক, 4-5টা পেট্রোল পাম্প হয়ে যাক? তার জন্য কি রাজনৈতিক ময়দানে যাচ্ছেন সংগঠন ছেড়ে? একটা কথা বলবো, আজকে আমি একটা পেট্রোল পাম্প তৈরি করলাম, বা যারাই পেট্রোল পাম্প তৈরি করছে, যারা নিজের প্রপার্টি বানাচ্ছে, বড় বড় বিল্ডিং অট্টালিকা বানালাম রাজনীতি করে, আজকে থেকে 15 বছর পরে ওই অট্টালিকা, ওই পেট্রোল পাম্প কি আমার থাকবে? আমি কিন্তু সেই চিন্তাধারা করে যে আজকে ডেটের যে বরাকভ্যালির যা অবস্থা আছে, যে বরাকভ্যালি আগামী 15 বছর 20 বছর পরে যে হতে যাচ্ছে, আমি কিন্তু সেই দিকে দৃষ্টি রেখে আমি রাজনীতিতে এসেছি। আমি রাজনীতি কিন্তু আমি কিন্তু স্বয়ংসেবক, আমি বলেছি। এবং আমার একটা সমস্যা কি, আমি ভগবানকে পুজো করি, এবং ভগবানকে পুজো করার সময় ভগবান যে বাণীগুলো দেন না, মানুষ সবাই বাণীগুলো পাঠ করে, আমি সেই বাণীগুলোকে নিজের মধ্যে ধারণ করি। যে আমি যে স্বয়ংসেবক হওয়ার ফলে যে আমার যে চিন্তাধারা, আমার যে সংঘের যে চিন্তাধারা, সেই চিন্তাধারাটাকে আমি আমার নিজের মধ্যে ধারণ করেছি, এবং সেই চিন্তাধারা আমাকে দেখাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। আমার কাছে রোজ বিভিন্ন ধরনের হিন্দুরা নিজের সমস্যা নিয়ে আসছে, বিভিন্ন ধরনের ডেইলি রাজজাহাদের ঘটনা, ডেইলি ল্যান্ড জাহাদের ঘটনা, আমাদের বিজেপি সরকার থাকার পরও কিন্তু এগুলো বাড়ছে। এবং আমি ভবিষ্যৎ যে দেখতে পাচ্ছি বরাক উপত্যকার, আমি কিন্তু বরাক উপত্যকার ভবিষ্যৎটা খুবই একটা মানে ভয়ানকভাবে দেখতে পাচ্ছি। আগামী এটা কি নিয়ে দেখতে পাচ্ছেন যে আপনার চোখে লাগছে যে ভয়ানক, বরাক উপত্যকা একটা ভয়ানক দিকে যাচ্ছে? এটা কোন ক্ষেত্রে আমি আপনাকে বলছি, কারণ আমাদের বরাক উপত্যকার যে জনবিন্যাস আছে, যে পপুলেশন প্যাটার্ন, যে রেশিও আছে আজকের দিনে, ঠিক আছে, আমরা বরাকভ্যালি 3টি জেলাতে, ঠিক আছে, এবং বরাকভ্যালি আপনি ধরে নিতে পারেন একটা দ্বীপের মতো আমরা আছি। আমাদের যাওয়ার 2টো রাস্তা, এদিকে গুয়াহাটি থেকে আসে আর এদিকে হাফলং রোডে আর একটা ট্রেনের রাস্তা আছে। আজকে আপনারা বলেন করিমগঞ্জে আমাদের পপুলেশন রেশিও কী আছে, হাইলাকান্দিতে আমাদের পপুলেশন রেশিও কী আছে হিন্দু মুসলিমের, আমাদের কাছাড় ডিস্ট্রিক্টে কী আছে, এবং কেন আমাদের এই যে 15টা থেকে 13টা সিট করা হলো ডিলিমিটেশন করে, এগুলো পেছনে অনেক কারণ আছে। ডিলিমিটেশন যে করা হয়েছে, বলছি আমি আপনাকে, এই যে আমি দেখতে পাচ্ছি, কারণ আগামী 15 থেকে 20 বছরের পরে বরাক উপত্যকায় অনেক বড় সংকট আসবে, এবং সেই সংকটের দিকে দেখে আমি আজকের দিনে রাজনীতি করতে আসছি। আমি যে রাজনীতি করার পিছনে অনেক কারণ আছে, রাজনীতির নামার পিছনে অনেক কারণ আজকে আমরা যদি বীজ রোপণ না করতে পারি আমাদের যে হিন্দুত্বর, সেই যদি এই গাছটা তো বড় হতে সময় লাগবে, 15 বছরের সময় লাগবে, কিন্তু আজকে যদি না করি আগামী দিনের যে বিপদ আসে সেই বিপদ থেকে আমরা রক্ষা করতে পারবো না। কারণ আমাদের উপত্যকায় আমরা কিন্তু অনেক লোক আছে যারা সব কিছু হারিয়ে ওপার থেকে এই পারে এসছেন, সব কিছু হারিয়ে। আবার কি সেটা হতে যাচ্ছে? আমি যা দেখছি কিন্তু সেটাই নোয়াখালীর মতো অবস্থা আবার আমাদের বরাকভ্যালিতে হতে যাবে আগামী 15-20 বছরের ভিতরে। এবং সেই দিকে যদি দৃষ্টিকোণ না দিয়ে আমরা শুধু পাওয়ারে এসছি, টাকা পয়সা বানাবো, পেট্রোল পাম্প বানাবো, এই করব সেই করবো, এইসব যদি চিন্তাধারা করে আমরা রাজনীতি করি, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাবেটাকে? কেউ না কেউ তো করতে হবে। এবং সেই ইয়েটা আমি নিয়েছি। আমার এরকম কোনো আশাও নেই।
আমার দেখেন দাদা, আমার রাজনীতি থেকে না কিছু পাওয়ার আছে না কিছু হারানোর আছে। আমি এই মানসিকতা নিয়ে রাজনীতিতে নেমেছি, আমি সমর্পণ ভাব নিয়ে, যেটা আজকের ডেটে রাজনীতিতে একদম নেই, যে সমর্পণ ভাব নিয়ে কাজ করা। তো আপনার এই যে সমর্পণ, এই সমর্পণটা কি দল দেখবে? আপনাকে কি টিকিট দেবে? বিজেপি দেবে টিকিট? আমার দাদা লক্ষ্য স্থির, আগামী 15-20 বছর পর হিন্দুদেরকে রক্ষা করতে হবে। যদি দল কি দেবে? দল টিকিট দিলেও সেই কাজ করব আমি, আর দল যদি টিকিট নাও দেয় তাও আমি সেই কাজ করব। আমি হিন্দুত্বের হয়ে সবসময় কাজ করতে। তার মানে রাজনৈতিক ময়দানে আজকের দিনে যদি আপনি দল থেকে, বিজেপির থেকে যদি টিকিট না পান, তাহলে কি আপনার তখন চিন্তাধারা করব কি করার আছে না আছে, পরে দেখবেন? তখন চিন্তাধারা করব। কারণ আজকে থেকে 15 বছর পরে যে আমার কিন্তু মেইন লক্ষ্য, আমার লক্ষ্য স্থির। আমার লক্ষ্য হয় এমএলএ হওয়া না, আমার লক্ষ্য রাজনীতি করা না। আমার লক্ষ্য 15-20 বছর পর যে হিন্দুদের উপর সংকট আছে, সেই সংকট থেকে হিন্দুদেরকে বাঁচাতে হবে। আপনি যদি উদারবন্ধে মনে করেন আপনি টিকিট পেয়ে গেলেন এবং জিতেও গেলেন, একজন বিধায়ক হয়ে গেলেন, প্রথম যে আপনার কাজ কি হবে উদারবন্ধে? সব থেকে প্রথম দেখেন, একটা কাজ দিয়ে হবে না, এটা কিছু কাজের আছে, মানে বিভিন্নভাবে। আপনি কি মনে করেন যে এই সমস্যাটাকে অতি সত্বর শেষ করা প্রয়োজন, সমাধান করা প্রয়োজন? সব থেকে বেশি প্রয়োজন উদারবন্ধে কলেজ, মানে একটা কলেজ আছে, জগন্নাথ কলেজ, ঠিক আছে? সেই কলেজে আপনার শুধু আর্টস, সায়েন্স নেই, কমার্স নেই, ঠিক আছে? এই দ্বিগুণ কোথায় ভেতর থেকে কুম্বা ছাত্রছাত্রীরা আসে, শিলচরে আসতে হয় পড়াশোনা করার জন্যে, শিলচরে আসতে হয় ভাবেন পড়াশোনা করার জন্যে। আমার প্রথম টার্গেট থাকবে, প্রথম এখানে একটা কলেজটাকে মানে পুরো সায়েন্স এবং আর্টস দুটো ইয়ে করে, এবং আরও একটা কলেজ যাতে ওই সাইডে আপনার ওই শালগঙ্গা ওই সাইডে একটা ইয়ে করা। তো আপনাকে তো এই যে কথাটা বললেন, আপনাকে তো সবাই জানে হিন্দুত্ববাদী, হিন্দুত্ববাদী ধোয়াই দিয়ে আপনি জিতবেন, কিন্তু আপনার একটা শিক্ষার দিকেও একটা চিন্তাধারা আছে। আমি বললাম না, একটা জিনিস নিয়ে আমি চলছি না, আমার 3টে জিনিস থাকবে। একটা থাকবে, প্রথম তো ডেভেলপমেন্ট, তো দাদা অবভিয়াসলি ডেভেলপমেন্ট, যে সবাই যে ডেভেলপমেন্ট নিয়ে চিৎকার করে, যা কাজ আসবে সব আমার কনস্টিটিউয়েন্সি, যা আসবে তা সব 126টা কনস্টিটিউয়েন্সিতেই মানে যা অ্যালটমেন্ট হবে সেটাই হবে। আমার ক্ষমতা থাকবে যে আমি কতটুকু কাজ ছিনিয়ে নিয়ে আসতে পারছি, সেটা আমার মানে আমার ব্যক্তিত্বের উপরে, আমার কর্মদক্ষতার উপরে নির্ভর করবে যে আমি কত কাজ গুয়াহাটি থেকে এক্সট্রা আনতে পারছি, ঠিক আছে? এটা হলো ডেভেলপমেন্টের। সেটা কিন্তু সবাই বলে, সেটা রাজনৈতিক ময়দানে যাওয়ার আগে সবাই বলে, তারপরে দেখা যায় দিশপুর বা দিল্লির আদেশের জন্য বসে থাকে, বা অনেকেই পারে না, অনেক ক্ষেত্রে আমরা দেখেছি। আমি দাদা, আমার যদি আপনি আমার কাজের যদি মানে বর্তমান এখন পর্যন্ত যে কাজ করেছে, অনেক অসম্ভব কাজ আমি সম্ভব করেছি, অনেক অসম্ভব কাজ আমি সম্ভব করে দিয়েছি। হ্যাঁ, যা মানে যখন কেউ আসে, যখন অনেকভাবে যে এটা কোনো সলিউশন হবে না, আমি সেই সব কাজেরও সলিউশন করে দিয়েছি যতটুকু আমার ক্ষমতার ভেতরে। কিন্তু আমার এতটুকু আত্মবিশ্বাস আছে, এবং নিজের পরিকল্পনা দাদা ভালো থাকতে হবে। যদি আপনার যদি সৎ পরিকল্পনা থাকে, আপনি যদি মুখ্যমন্ত্রীকে গিয়ে বোঝান যে দাদা এই আমার একটা প্রজেক্ট আছে, আমি এটা করতে চাই, আপনি যদি কনভিন্স করতে পারেন, মুখ্যমন্ত্রী নিশ্চয়ই আপনাকে দেবে, কেন দেবে না? কিন্তু আপনার প্রজেক্টটাকে তো নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে সেইভাবে প্লেস করতে হবে না। কোনো মুখ্যমন্ত্রী চাইবে নাকি যে আমার আসামের কোনো একটা জায়গায় ডেভেলপমেন্ট হোক না? সে তো চাইবে না। তোমার প্রেজেন্টেশনটা তো এরকম রাখতে হবে। এখন কে কীরকমভাবে প্রেজেন্টেশন করেছে না করেছে সেটা আমি জানি না, কিন্তু আমি নিজে জানি, আর এবং আমার ভিতরে আত্মবিশ্বাসও এতটুকু আছে যে আমি মানে মুখ্যমন্ত্রীকে কনভিন্স করে বিভিন্ন প্রজেক্ট আমাদের কনস্টিটিউয়েন্সিতে আমি আনতে পারবো। 2 নম্বর বিষয় হচ্ছে, আমার যেটা মেইন থাকবে স্বাবলম্বী মানে প্রত্যেক ইউথ যারা আছে, ইউথদেরকে আমাদেরকে মানে নির্ভর বানাতে হবে। আজকে আমি যখন উদাহরণের বিভিন্ন জায়গায় যাচ্ছি, বিভিন্ন গ্রামে যাচ্ছি, আয়নাচোরা যাচ্ছি, পাতিচোরা যাচ্ছি, বিভিন্ন জায়গায় গ্রামের ছেলেরা সবাই ব্যাঙ্গালোর যাচ্ছে, দিল্লিতে যাচ্ছে কাজের জন্যে, এবং সামান্য টাকার জন্য মানে বিভিন্ন এলাকাতে যাচ্ছে। তো আমি ওদেরকে স্বনির্ভর বানাতে চাই নিজের কনস্টিটিউয়েন্সিতে। আজকে দেখেন, নিজের মা বাবাকে ছেড়ে এই দিল্লিতে গিয়ে ব্যাঙ্গালোর গিয়ে থাকছে মানে সামান্য পয়সার জন্যে, এবং যদি ছেলের কিছু অসুস্থ হয় তাহলে এখান থেকে মা বাবারা চিন্তা ভাবনা করতে থাকেন। যদি মা বাবা অসুস্থ তাহলে ওখানে বসে ছেলেরা চিন্তা করতে থাকে, ছেলেমেয়েরা, যে আমার মা বাবার কী হচ্ছে, আসতে পারছে না, এত দূরের ডিস্টেন্স, আসতে গেলেও পয়সার প্রয়োজন। তো এই যে মা বাবার থেকে দূরে থেকে শুধু পয়সা কামানোর জন্য, নিজের পরিবারকে চালানোর জন্য, কত দুঃখ এটা। তো আমি চাই যে আমি যে কনস্টিটিউয়েন্সিতে কাজ করবো, এবং আমার পুরো রোড ম্যাপ রেডি করে রেখেছি, মোটামুটি একটা রেডি করে রেখেছি যে কীভাবে ছেলে মেয়েদেরকে স্বাবলম্বী করে নিজের পরিবারের সাথে থেকে নিজের পরিবারকে চালানোর মতো যাতে আর্থিক স্থিতি মানে তৈরি করে দেওয়া যায়, সেটার উপর। সেটা কি বিজেপি দল করবে না আপনি মিঠুন নাথ হিসেবে করবেন? আমি দলের বিধায়ক থাকবো, কিন্তু আমার কনস্টিটিউয়েন্সিতে আমার কি প্ল্যান, কি প্রোগ্রাম, কি আমি করতে যাচ্ছি, সেটা তো আমি ঠিক করব না।
কিন্তু অনেকে তো অভিযোগ করে আজকের দিনে আপনার কেন্দ্র সরকার থেকে ধরে রাজ্য সরকার এবং নিম্ন থেকে নিম্ন স্তরে পর্যন্ত এই বিজেপি সরকার আছে, শাসক দল যে বিজেপি শাসন ক্ষমতায় আছে, তারা কেন উন্নয়ন করতে পারছে না? আমি একটা এক্সাম্পল বলি আপনাকে। আমাদের বরাকবেলি ছেড়ে দিলাম, কাছাড় ডিস্ট্রিক্টেই অনেকটা অনেক কনস্টিটিউয়েন্সি আছে। তার মধ্যে কৌশিক রায় লক্ষ্মীপুরে কি করে এত উন্নয়ন করলেন, বাকি অন্য কনস্টিটিউয়েন্সিরা এতটা করতে পারেননি? এটা কেন পারেনি? এটা আপনি দলের না না, আমি তো সেই জিনিসটা বলছি। কৌশিক রায় ডেভেলপমেন্ট করেছেন লক্ষ্মীপুরের, কিন্তু তার তুলনায় অন্যান্য বাকি 12টা করতে পারছে না, করতে পারছে না। তাহলে সেইটাতে কমই কোথায়? সবাই তো বিজেপির, একই দলের। তাহলে উনি পারছেন, বাকিরা পারছেন না কেন? এটা নিজের ক্যালিবারের উপর ডিপেন্ড করে। তার মানে বাকিদের ক্যালিবারে সন্দেহ আছে। ছিনিয়ে আনার যে ক্ষমতাটা, সেই ক্ষমতা নিজের আত্মবিশ্বাস এবং নিজের কতটুকু কোয়ালিটি আছে যে আপনি ছিনিয়ে নিয়ে আসতে পারছেন গুয়াহাটি থেকে নিজের এলাকার জন্য। কৌশিক রায় এনেছেন, অনেকটা উন্নয়ন করেছেন। তার মানে মিঠুন নাথ এটাই বলতে চাইছেন যে কৌশিক রায় যেভাবে ক্যালিবার দেখিয়ে আনছেন, যে বাকি যারা আছেন, বাকি সেই ক্যালিবারে একটু আত্মসংশোধন করা প্রয়োজন বলে মনে করেন। ঠিক। এবং আমি দেখেন অন্য কারোর কথা বলছি না, আমি আমার নিজের কথা বলবো। আমার মধ্যে কি আছে, আমি কি করতে পারবো না করতে পারবো। অনেকে যারা ছিলেন এতদিন, এরাও তারা নিজের ক্ষমতা অনুযায়ী যথেষ্ট করেছেন, করার চেষ্টা করেছেন। আমি আমার ক্ষমতা দিয়ে আমি কতটুকু আমি মুখ্যমন্ত্রীকে কনভিন্স করে আনতে পারবো, সেটা আমার উপর, আমার কাজের উপর নির্ভর করবে। যেরকম কৌশিক রায় নিজের কাজের মাধ্যমে করেছেন, আজকে সবাই বলছে লক্ষ্মীপুরে অনেক উন্নয়ন হয়েছে। তো আমি সেটাই বলছি যে যেরকম ভাবে উনি করেছেন সেভাবে আমারও ইচ্ছা আছে আমি করব। আচ্ছা, বিজেপি তো হিন্দুত্ববাদী দল সবাই জানে, বা নিজেই সগরিমায় শাসক দলের বিভিন্ন নেতারা বলে থাকেন। এবারের বিধানসভায় বরাকবেলিতে হিন্দু ফেস কে আছে? আপনারা বলবেন, আপনারা সাংবাদিক। হিন্দুদের আপনি কি মনে করেন যে মিঠুন নাথ ছাড়া আর হিন্দু ফেস সেইভাবে নেই? আমি তো এরকম বলছি না, আমি তো সবসময় হিন্দুদের হয়ে কাজ করছি। বাকি পাবলিক জনগণ বলবে না যে কে হিন্দু ফেস আছে না আছে। কিন্তু আপনার যে সমর্থনে যারা আছে ছেলেরা, আমরা দেখতে পাই অনেক সময় যে মিঠুন নাথকে চাই, হ্যাঁ, মানে বিভিন্নভাবে বিশ্বাস করে থাকেন। আজকের দিনে যদি দল আপনাকে টিকিট না দেয়, তাহলে আপনার কি সেই ময়দানে নির্দল প্রার্থী হিসেবে ইচ্ছে আছে কিছু? এরকম দাদা কোনো আমার ইচ্ছে নেই। মানে তার মানে আপনি শিওর আপনি দল থেকে টিকিট পাচ্ছেন? হ্যাঁ, 100% পাবো। কেন পাবো না? কারণ দল আমার দেখছে না, ঠিক আছে? দল অনেক ধরনের বিচার বিবেচনা করবে, দেখবে, অ্যানালাইসিস করবে যে কার কতটুকু মানে করেছে এতদিন পর্যন্ত। আমি দেখেন আজকে আমি আমার ব্যক্তিত্ব নিয়ে আসিনি, আমি আমার কর্ম নিয়ে এসেছি। আমি যে কাজ করেছি এতদিন, যে সমাজের জন্য কাজ করেছি, কোনো জায়গায় ফ্লাড হোক, কোনো জায়গায় আগুন লাগুক, কোনো জায়গায় কোনো মানুষের সমস্যা হোক, কেউ অসুস্থ হয়েছে, কারোর রক্তের প্রয়োজন আছে, যেসব জায়গায় আমাদের কাজ করার প্রয়োজন আছে, হয়তো আমার যতটুকু আছে যে আমি আমার 100% দিয়ে আমি কাজ করেছি। এবং সেই কাজ অনেক সামাজিক মাধ্যমে জনগণ দেখছেন। এবং আমি আমার কাজকে আমি এতটুকু কাজ করেছি, আমাকে সুযোগ দিন, আমি আরও কাজ করব। এই নিয়ে আমি আজকে রাজনৈতিক ময়দানে এসেছি আমার কাজের মাধ্যমে, বাকি আমার অন্য কোনো ইন্টেনশনে। এবং আমি চাই যে আমি যদি হই তাহলে একটা মডেল হিসাবে খাড়া করতে চাই উদারবনকে। এটা মানে মানুষ উদারবন কনস্টিটিউয়েন্সিকে দেখে, মানে আমি আসামের 126টার মধ্যে উদারবন কনস্টিটিউয়েন্সি একটা আলাদা একটা কনস্টিটিউয়েন্সি, অন্যভাবে একটা কনস্টিটিউয়েন্সি বানাতে চাই, যেটা আমাদের সঙ্গের প্রয়োগশালা, আমার মনের যে আমি সঙ্গের প্রয়োগশালা আমি উদারবন কনস্টিটিউয়েন্সিতে করতে চাই। আচ্ছা, এই যে সঙ্গ যেহেতু বলেন, আমরা সঙ্গের কথায় চলে আসছি, যে নির্বাচন সামনে আসলেই অনেককে দেখা যায় যে টুপি বা যে গণবেশ যেটা বলা হয় সংঘ থেকে, গণবেশ লাগিয়ে নিজেদের দাবি করেন, প্রতিষ্ঠিত করতে চান যে আমি তৃতীয় বর্ষ করেছি, দ্বিতীয় বর্ষ করেছি, আমি সঙ্ঘের স্বয়ংসেবক অনেক পুরনো। এবং এমনও দেখা গেছে যে বিগত কদিন আগে 100 বছর পূর্ণ হয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের। সেই সময় দেখা গেছে যাদের সঙ্ঘের সাথে কোনো ধরনের যোগাযোগ নেই, তারা নিজেদের দাবি রাখছে, যে নিজেরা দাবি করছে, প্রতিষ্ঠিত করতে চাইছে নিজেদেরকে যে আমি সঙ্ঘের একজন স্বয়ংসেবক, অনেক পুরনো। এটাই তো সঙ্ঘের সাকসেস, এটাই তো সঙ্ঘের সাফল্যতা। এটা কেন? যারা আগে সঙ্ঘের বিরুদ্ধে কথা বলতো, ওরা আজকে সঙ্ঘের গণবেশ লাগিয়ে, মাথায় টুপি লাগিয়ে ওরা সঙ্ঘের কথা বলছে, তাহলে তো সঙ্ঘের সাকসেসফুল এটাই তো, এখানেই তো না। একটা জায়গাতে এসে আপনার মনে হয় না যাদের বিরোধ এতদিন থেকে করলেন, হ্যাঁ, যে ওরা হিন্দু বিরোধী এই সেই, তারাই আজকে বিজেপিতে এসে শাসন ক্ষমতায় বসে আছে, শাসনভার সামলে রাখছে। তারা দেখছে যে সঙ্ঘের যে আইডিওলজি,
সেই আইডিওলজি আজকের ডেটে সাকসেসফুল, এবং তারা যে আইডিওলজিতে ছিল সেই আইডিওলজি ভুল একটা আইডিওলজির পেছনে ওরা ভাগছিল, এবং ওদের হয়তো ভুল রিয়েলাইজ হচ্ছে, ওরা সঙ্গতে আসছে। অনেকজন আবার স্বার্থ নিয়েও আসছে, অনেকে কিন্তু অনেক স্বার্থ নিয়ে নিজেকে প্রোটেকশন হিসাবে সঙ্গের গণবেশকে ব্যবহার করছে, সেটাও বলবো না আমি। কিন্তু আমি মানে এটাই বলতে চাই যে সঙ্গে শুধু গণবেশ লাগালে হবে না, সঙ্গের যে আইডিওলজি সেটাকে নিজের মধ্যে ধারণ করতে হবে। যদি আপনি ধারণ করতে পারেন তাহলে আপনি প্রকৃত স্বয়ংসেবক হতে পারবেন। নাহলে তো দেখেন দাদা, রাবণ সীতাকে হরণ করেছিল সাধুর বেশ ধরে, তাহলে রাবণকে কি সাধু বলা যাবে? তো সেরকম ভেষের উপরে না গিয়ে নিজের মধ্যে সঙ্গের আইডিওলজিটাকে মানে ধারণ করতে হবে, আমি সেটা মনে করি। যেহেতু আপনি প্রথম এবার রাজনৈতিক ময়দানে নামছেন, অনেক কিছু ফেস করতে হবে, অনেক বিষয় রাজনৈতিক আপনার চরমে যাবে, বিতর্কিত চরমে যাবে, অনেক প্রশ্ন আপনার কাছে আসবে। তার মধ্যে একটা যে বর্তমানে যে প্রশ্ন চলে আসছে, যেটা বরাক উপত্যকা থেকে ধরে পুরো ভারতকে একদম মর্মাহত করেছে, আহত করছে, যে আপনি দেখেছেন যে ভাষা শহীদ সেনানীরা আমাদের 1961 সনের ওই ক্যাম্পরাই, মুক্তেশ্বর ক্যাম্পরাই, উনি নাকি বলেছেন বিদেশি, বাংলাদেশি বহিরাগত। সেই বিষয়ে আপনার মত কি? আমি বলবো কিছু লোক আছে, কিছু চক্রান্ত, কিছু মানে দুষ্ট মানসিকতার লোক, ওরা চায় যে আমরা যে সত্য সনাতন যে সমাজ, সেই সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি করা, এবং বিভেদ সৃষ্টি করে হিন্দু সমাজকে মানে বিভক্ত করে কমজোর করে রাখা। ওদের স্টেটমেন্ট এটাই যে এই স্টেটমেন্ট দেওয়ার পর বাঙালি এবং ডিমাসা দুই পক্ষই কিন্তু হিন্দু, কিন্তু দুই পক্ষের মধ্যে একটা ঝগড়া লাগিয়ে দেওয়া, এটা একটা চক্রান্ত। এইরকম একটা স্টেটমেন্ট দিয়ে, কারণ মানুষ জাতিগত সবাই জাতি মানে, কিন্তু এই যে চক্রান্তগুলো সবাই ধরতে পারে না, এবং সেটাতে ট্র্যাপড হয়ে যায়, সেটার মধ্যে ওরা ফেঁসে যায়। তো আমি সবাইকে বলবো যে আমরা সত্য সনাতন, আমরা হিন্দু, আমরা সবাই হিন্দু। যারা বর্মন, যারা ডিমাসা, ওরাও তো হিন্দু, যারা বাঙালি ওরাও ম্যাক্সিমাম হিন্দু। তাহলে এই যে একটা বিভেদ একটা সৃষ্টি করে হিন্দুদের মধ্যে একটা ডিভাইড করে একটা বিভাজন তৈরি করা, সেটা কিন্তু একটা চক্রা সব সময় লেগে থাকে বিভিন্নভাবে, বিভিন্ন ইয়েতে। আপনি দেখবেন এখন তো একটা ঘটনা ঘটছে, আরও অতীতেও যদি দেখেন এবং ভবিষ্যতেও যদি দেখবেন, এরকমভাবে কিছু একটা চক্র আছে যে হিন্দু সমাজকে বিভাজিত করে রেখে রাজত্ব করার একটা টেন্ডেন্সি থাকে। এই ক্যাম্পরাই, মুক্তেশ্বর ক্যাম্পরাই মহাশয়, উনি আবার একটা বিতর্কিত মন্তব্য করেছেন যে হিন্দু কোনো ধর্ম নয়। এই গতকালই করলেন এই বিষয় নিয়ে। তো এইগুলো বিষয়ে আপনাদের চোখে আসার পরে নিশ্চুপ ভূমিকা কেন পালন করেন? সেটা কি দলীয় কোনো ধরনের প্রেশার থাকে আপনাদের উপরে? দেখেন দাদা, আমরা তো একটা দায়িত্বশীল সংগঠনে আছি, আমরা ফট করে কোনো কমেন্ট আমরা করতে পারবো না, কারণ আমাদের একটা কমেন্টের সমাজে আরও উত্তেজনা বাড়তে পারে। এরকম কোনো কমেন্ট যা করবেন আমাদের বড় অধিকারীরা আছে, ওনারা করবেন, কারণ এগুলো হলো খুব সেন্সিটিভ বিষয়। এগুলো নিয়ে যে একটা কথা বলে দিলাম, একটা কথা বলার পর সেটা নিয়ে আগুন জ্বলতে পারে। তো এগুলো সেন্সিটিভ বিষয় নিয়ে সবাইয়ের বক্তব্য রাখা উচিত নয়। যারা সংগঠন, যারা দায়িত্ববান আছেন, যারা আছেন উপরের অধিকারী, ওরা সময় মতো সঠিক সময় সঠিক তার জবাব দেবেন। তাহলে আমরা আবার চলে আসি ওই রাজনৈতিক কথায়, যে নিয়ে উনি এবার দর্শকরা জানেন বা অনেকেই জানেন, আমাদের সুপরিচিত শহরের মিঠুন নাথ মহাশয়। উনি অনেক সময় অনেক সংগঠনে, এবং এই কদিন আগে, এখন বোধহয় আপনি দায়িত্বমুক্ত আছেন। হ্যাঁ, আমি যখন আমাদের সংগঠনের নিয়ম আছে, যদি যখন তুমি ইলেকশন বা এরকম রাজনৈতিক ক্ষেত্রে যদি যেতে চাও, তাহলে যে সংগঠনে যদি কোনো দায়িত্ব থাকে, শুধু বিশ্ব হিন্দু পরিষদে নয়, সঙ্গের যত ধরনের আয়াম আছে, তো সেই ধরনের আয়াম থেকে তোমার দায়িত্ব মুক্ত হতে হবে। তো আমি গত 2 মাস আগে আমার সংগঠনের আমি সভাপতির হাতে আমার দায়িত্ব মানে পদত্যাগপত্র আমি দিয়েছি, এবং তারপর আমি মানে যে আমাদের রাজনৈতিক ক্ষেত্রে, সেই ক্ষেত্রেতে আমি কাজ করতে শুরু করেছি। আপনি বোধহয় শিলচর বিভাগের সম্পাদক ছিলেন। হ্যাঁ, বিশ্ব হিন্দু পরিষদ, শিলচর বিভাগে বিশ্ব হিন্দু পরিষদের সম্পাদক। তো আমরা আবার চলে যাচ্ছি সেই বিষয়টা হয়েছে, আপনারা সবাই অবগত জানেন, আগামী আসন্ন নির্বাচন 2026-এ, যিনি আমাদের সাথে আজকে আলোচনায় সময়ের সংলাপে আছেন আমাদের সাথে, মিঠুন নাথ মহাশয়, উনি 26-এর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং প্রত্যাশী, একজন টিকিটের দাবিদার বলতে পারেন, এবং বিজেপি থেকে দাবি করছেন, এবং উনি পূর্ণ আশা ওনার আছে, বিশ্বাস আছে দল ওনাকে দেখবে এবং টিকিট দেবে। কিন্তু এই টিকিটের মধ্যে আরেকটা বিষয় চলে আসছে, যে আমরা অনেক সময় দেখি, কদিন আগে আমরা দেখতে পেরেছি যে মিঠুন নাথ মহাশয় যে স্বাস্থ্যসেবা নিয়ে কিছু কথা বলেছেন,
বিগত কিছুদিন আগে, কিন্তু এই স্বাস্থ্যসেবা নিয়ে এখন কি উন্নত হয়েছে? কদিন আগে আমরা দেখেছি একটা স্বাস্থ্যসেবা নিয়ে উদারবন্দের হ্যাঁ কিছু একটা কথা হয়েছে, এবং বিভিন্নভাবে আপনি দেখেছেন কি পরিস্থিতি, সেটা কি বর্তমানে ঠিক হয়েছে না রাজনৈতিক ভাবে যাচ্ছেন বলে আপনি চাইছেন না বিতর্ক হোক? আর না, কিছুটা পরিবর্তন হয়েছে। এটা ছিল কি যে রাত্রিবেলা বা দিনের বেলা গেলেও ওখানে অনেক সময় ডাক্তার থাকে না, এবং ডাক্তার থাকলেও যে মেডিসিন ছিল, মানে মেডিসিন দেখেন, মেডিসিন তো যেগুলো সরকার অ্যালট করে সেগুলো তো এখানে থাকার কথা মেডিসিনগুলো, তো সেগুলো অনেক সময় যাওয়ার পর যারা স্টাফরা আছে ওদের কিছু গাফিলতি, ওরা মানে পলিটিক্যালি কিছু বলবো না আমি, যে ওদের যে গাফিলতির জন্য যারা স্টাফরা আছে ওদের মধ্যে কিছু একটা করে মেডিসিন থাকা সত্ত্বেও যারা পেশেন্ট আসে ওরা মেডিসিনগুলো পায় না। কিন্তু আমাদের সরকার সঠিকভাবে প্রোভাইড করছে, সব মেডিসিন কিন্তু অ্যালার্ট হচ্ছে, কিন্তু অ্যালার্ট হওয়ার পরও কেন মেডিসিনগুলো যারা হিতাধিকারী আছে বা যারা পেশেন্টস আসছে ওরা কেন এরকম ধরনের পাচ্ছে না? তো সেটা নিয়ে আমি কথা বলেছিলাম। তারপর ওইখানের যে হসপিটালের চার্জে ছিলেন ওনার সাথেও আমার কথা হয়েছে, এবং তারপর থেকে অনেক এটা বেটার হয়েছে। মানে আচ্ছা, আপনাদের কিছু ছেলেদের আমরা দেখতে পাই, মানে বিশ্ব হিন্দু পরিষদ বা বজরং দলের সংগঠনের ছেলেরা বিভিন্ন সময় একটা অভিযোগ তোলে সরকারের বিরুদ্ধে, যে অভিযোগটা হলো বর্তমান বিজেপি সরকার থাকা অবস্থায়ও গো সুরক্ষা নিয়ে কিছু হচ্ছে না শিলচর শহরে। এমনকি অনেক জায়গাতে দেখা যায় যে শাসক দল বারবার গো সুরক্ষার কথা বলে, গোমাতাকে নিয়ে অনেক সময় অনেক নির্বাচনী প্রচারেও দেখা যায় অনেক বক্তব্য দিতে, কিন্তু শিলচর শহরে এতদ অঞ্চলে কোনো ধরনের সুযোগ সুবিধা নেই গো সুরক্ষার, বা যদি কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর কদিন আগেও দেখলাম একটা লাইভের মাধ্যমে আপনাদের দলের এই সংগঠনের ছেলেরা অভিযোগ করছে যে একটা অ্যাম্বুলেন্স পর্যন্ত প্রোভাইড করা হয় না। অ্যাম্বুলেন্স আছে, কিন্তু বললাম না, এই যে যারা এখানে আছে স্টাফ, যারা কর্মচারী, ওর ড্রাইভার থাকে না, অ্যাম্বুলেন্স আছে সেখানে, তো সরকার প্রোভাইড করছে, কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে দেখা যাচ্ছে না কোথাও গাফিলতি হচ্ছে। আজকে দেখেন আমাদের হিমন্ত বিশ্ব শর্মার সরকার আসার পর একটা আইন করেছেন যে কোনো মন্দির বা কোনো ধর্ম প্রতিষ্ঠানের 5 কিলোমিটার রেডিয়াসের ভিতরে কোনো ধরনের কোনো গোহত্যা হতে পারবে না। আমাদের সরকারই কিন্তু করেছে, আগে কংগ্রেস গভর্নমেন্ট সেটা করেনি। ঠিক আছে, বিভিন্নভাবে গো সুরক্ষা দেওয়ারও চেষ্টা চলছে, কিন্তু কিছু তো জনগণকে অ্যাওয়্যার হতে হবে, এবং যেগুলো এই প্রশাসনিক যেগুলো হসপিটালগুলো আছে, ভেটেরিনারি আছে, তো ভেটেরিনারিতে গিয়ে আমাদের ছেলেরা 2-3 দিন এরকম ওদের সাথে অনেক তর্ক বিতর্কও হয়েছে, এবং ওরা বারবার বলার পরেও সেটা মানে করছেন আর কি। কখনো গিয়ে অ্যাম্বুলেন্স পাওয়া যায় না। গত কিছুদিন আগে একটা গরু অসুস্থ হয়ে গেছিলো, তারপর অ্যাম্বুলেন্স খুঁজে পাওয়া যাচ্ছে না, তারপর আমাদের ছেলেরা নিজেরাই গাড়ির ব্যবস্থা করে মানে সেটাকে নিয়ে গেছে। তো এগুলো হয়, কিন্তু কিছু এইটাতে সরকারের সরাসরি মানে করা যাবে না, কারণ যারা স্টাফ আছে ওদের উপর আমাদের সরকার দিচ্ছে, কিন্তু ব্যবস্থার মধ্যে হ্যাঁ, শস্যের মধ্যে ভূত। আচ্ছা, ভূতগুলো খুঁজে বের করা তো প্রয়োজন, সেটার জন্যই তো আসছি। তো ঠিক আছে, আমরা আজকের সময়ের সংলাপ এতটুকুই রাখছি। আমরা আগামীতে আমরা চাইবো যাতে আমরা যেভাবে ডাকবো ওনাকে যাতে আমরা আবার পাই আমাদের এই সময়ের সংলাপে। একটু ছিল আমার আরো কিছু কিন্তু ভিশন আছে। হ্যাঁ, আপনার ভিশন। আচ্ছা, আপনি তো নামছেন যেহেতু বলতে চাইছেন, আপনার আর কি আছে, কি চিন্তাধারা নিয়ে ব্লুপ্রিন্ট কি আপনার? আমার ব্লুপ্রিন্ট হলো সবথেকে প্রথম আমি বললাম স্বাবলম্বী। হ্যাঁ, ঠিক আছে, যেটা বানাতে হবে। 2 নম্বর আমি বলছি যে আমাদের মানে হিন্দু সমাজে এখন দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় কনভার্সন হচ্ছে। আপনি কুম্বাতে যান, 30% হিন্দুরা কনভার্টেড হয়ে যাচ্ছে। আগে তো মানে শুধু ট্রাইবেল বেল্টে কনভার্সন হতো, এখন এই আপনার ইয়েতেও হচ্ছে, চা জনজাতিতেও হচ্ছে। তো তারপর দেখছেন লাভ জেহাদের মাধ্যমে বিভিন্ন হিন্দু মেয়েরা প্রলোভনে চলে যাচ্ছে, ইসলাম ধর্ম গ্রহণ করছে বিভিন্ন। এটার পিছনে কারণটা কি? মেইন কারণ হচ্ছে আমাদের যারা ছোট বাচ্চারা আছে ওদের কাছে আমাদের ধার্মিক কোনো নলেজ নেই। ঠিক আছে, কিন্তু হোয়ারেস দেখবেন মুসলিম যারা বাচ্চারা আছে ওরা মাদ্রাসাতে যায়, পড়াশোনা করে। খ্রিস্টান যারা বাচ্চারা আছে ওরা রোববার হলে চার্চে যাবে, এবং যারা কনভেন্ট স্কুল আছে কনভেন্ট স্কুলে গিয়ে পড়াশোনা করবে। ওদের পুরো ব্যবস্থা আছে। ঠিক আছে, ওদের রিলিজিয়াস পড়াশোনা করার বা রিলিজনকে জানার। আপনি আমাকে বলেন তো আমাদের এই হিন্দু সমাজে এরকম কোনো ব্যবস্থা আছে ছোট বাচ্চারা যে নিজের রিলিজিয়নকে জানবে? নিজের রিলিজিয়নকে জানা মানে কি তা নিজেকে জানা। ঠিক আছে, এরকম কোনো ব্যবস্থা আছে?
কোনো ব্যবস্থা নেই। এই প্রশ্ন যদি আসে, আপনার এই প্রশ্নটার মধ্যে একটা প্রশ্ন যোগ অনেকেই করে, প্রায় সময় আমরা দেখতে পাই যে বিগত 100 বছর হয়ে গেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সঙ্গে এবং বিশ্ব হিন্দু পরিষদ, তারা পারছে না কেন? করছে আমাদের বিশ্ব হিন্দু তারপরে পরিষদের, ঠেকাতে পারছে না। বিশ্ব হিন্দু পরিষদের আমাদের দেখবেন স্কুলগুলো, সেগুলো স্কুলের বাচ্চাদেরকে সংস্কার দেখবেন আপনারা, সরস্বতী বিদ্যানিকেতন গিয়ে দেখবেন, সরস্বতী বিদ্যানিকেতনের ছাত্রদের দেখবেন সব ধরনের মন্ত্র, সব ধরনের সব কিছু ওরা গিয়ে করবেন, জিজ্ঞেস করবেন, শ্লোক বলে দেবে একদম। আমি যেটা চাইছি, আমি চাইছি যে আমার কনস্টিটিউয়েন্সিতে যেটা উদাহরণ হবে, উদাহরণ প্রত্যেক জায়গায় একটা একটা গুরুকুল খুলবো, যে গুরুকুলের মধ্যে সপ্তাহে একদিনই থাকবে, ক্লাস হবে, এবং সেই গুরুকুলে গিয়ে ছোট ছোট বাচ্চারা গিয়ে ওখানের মধ্যে আমাদের যে বৈদিক শিক্ষা, সনাতনের যে মেইন জিনিস, আজকে ছোট বাচ্চাকে জিজ্ঞেস করে যে ভগবান কি বলতে পারে না, সেই জায়গাতে কিভাবে বেরিয়ে আসতে হবে। আজকে আমাদের কিন্তু হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম অনেক কিন্তু স্পিরিচুয়ালি ডেভেলপ, কিন্তু আমরা ভাবছি যে এটা আমরা মনে ব্যাকডেটেড আছে, আমাদের ধর্মটা মনে ব্যাকডেটেড, আমরা ওয়েস্টার্নের দিকে তাকিয়ে আছি যে ওয়েস্টার্নটাই আমাদের আপডেটেড। হোয়ারাজ হিন্দু ধর্ম এত বেশি আপডেটেড যে এখনও আজকের ডেটে মডার্ন সায়েন্সও কিন্তু হিন্দু ধর্মের কাছে ফেল। তো সেই জিনিসগুলোকে, এই যে আপনি হয়তো দেখেছেন, আমি আসার পর একটা সময় চোখ মুজে বসলাম। কেন বসছি? কারণ আমার মাথার মধ্যে যে ইয়েটা এসেছিলো, মানে বিভিন্ন ধরনের বিভিন্ন চাপ ছিল, সেটা থেকে বেরিয়ে আসার যে একটা টেকনিক, ঠিক আছে। আজকে আমাদের যদি মোবাইল যদি হ্যাং হয়ে যায়, আমরা কি করি? এটাকে মানে করি, রিফ্রেশ করি। কম্পিউটার যখন হ্যাং হয়ে যায় তখন কম্পিউটারকে আমরা রিফ্রেশ করি। আমাদের মানুষের ব্রেন হ্যাং হয়ে গেলে পরে আমরা কীভাবে রিফ্রেশ করতে পারবো, আমাদের কিন্তু ঋষিমুনিরা আগেই দিয়ে গেছেন, কিন্তু আমরা সেইটাকে নিচ্ছি না। আমি সেই জিনিসগুলোকে আবার আমি আনতে চাচ্ছি। আমাদের ছোটো যারা জেনারেশন আছে, নেক্সট এই বড়ো হওয়ার পর কিন্তু কাউকে চেঞ্জ করা যায় না। আজকে যে কোনো একটা জিনিস যখন মাটি নরম থাকে তখনই কিন্তু সেটাকে শেপ দেওয়া যায়, মাটি শক্ত হওয়ার পরে কিন্তু শেপ দেওয়া যায় না। তো আমার ইচ্ছা যে আমার কনস্টিটিউয়েন্সিতে আমি বিভিন্ন জায়গায় গুরুকুল স্থাপন করবো, এবং সেই গুরুকুলের মধ্যে ট্রেন টিচাররা আসবে, ট্রেন টিচাররা, এবং এটার সিলেবাসও থাকবে ছোট বাচ্চার থেকে শুরু করে, রোববারেই হোক 2 ঘন্টার ক্লাস, সেখানের মধ্যে যাতে ওরা যাতে নিজের যে ধর্ম সম্বন্ধে নিজের যে মেইন জিনিস, অরিজিনাল যে বেজ, সেই বেজটাকে যাতে ওরা জানতে পারে। এই নলেজ যদি না আনতে পারি তাহলে এরকম ধরনের ঘটনা বাড়তে থাকবে। এবং আমি আপনাকে বলেছি, আমার চ্যালেঞ্জ কিন্তু আগামী 15 বছর পরের, আমি 15 বছর 20 বছর পরে কি হতে যাচ্ছে সেটার জন্য আমি আজকের থেকে কাজ শুরু করতে চাই। এবং সেই লক্ষ্যেই কিন্তু আমি ইলেকশনের, মানে এটাকে আমি এমএলএ হওয়াটা আমার কাছে বড় প্রশ্ন না। আমি যে স্বপ্নটা দেখেছি, যেভাবে আমি উদাহরণ কনস্টিটিউয়েন্সিকে সাজাতে চাই, আনএমপ্লয়মেন্ট দূর করা, বা এই যে গুরুকুল স্থাপন করা, ডেভেলপমেন্ট, আরও অনেক কথা ছিল, সময়ের অভাবে হয়তো আজকে বলতে পারবো না। অনেক উদাহরণে অনেক স্কোপ আছে, অনেক কাজ করার। তো আমি সেই স্বপ্নগুলোকে আমি পুরো করতে চাই। উদাহরণকে আমি একটা মডেল হিসাবে খাড়া করতে চাই, একদম মডেল হিসাবে দাঁড়া করতে চাই, যে আসামের বাকি কনস্টিটিউয়েন্সিরা উদারবন্দের দিকে দেখে যে না, উদারবন্দে একটা জেনুইন কাজ হয়েছে। খুব ভালো আপনার চিন্তাধারা, খুবই ভালো। সবাই চায় এরকম হোক, এবং সব রাজনেতারাই প্রথমে নামার আগে করেন, কিন্তু আপনি বলেছেন যে আপনি যদি রাজনৈতিক ময়দানে না থাকেন তবুও করবেন বা করেছেন। তো আরেকটা বিষয় হয়েছে যে বেকারত্ব নিয়ে কি চিন্তাধারা আছে আপনার? কারণ বরাকভ্যালিতে অনেক শিক্ষিত বেকার যুবতীরা আছেন যারা কর্মসংস্থানের জন্য দিন রাত মেহনত করছেন, কোনো ধরনের কোনো স্কোপ নেই এই বরাকভ্যালিতে। তা নিয়ে আপনার কি চিন্তাধারা? আমি বললাম না অল্প আগে, আমি যারা ছেলেমেয়েরা আছে যারা বাইরে যাচ্ছে, ইনফ্যাক্ট এখানে যারা আছে ওদেরকেও কাজে লাগাবো, এবং বাইরে যারা যাচ্ছে ওদেরকেও কীভাবে ফিরিয়ে আনা, স্কিল ডেভেলপমেন্ট। আজকে দেখেন সরকার চাকরি দিলে, আজকে চাকরি দিয়েছে কিছুদিন আগে, কিন্তু সেটা যদি আপনি তুলনা করেন পার্সেন্টেজ ওয়াইজ, তাহলে দেখবেন 1% হবে না বরাকভ্যালিতে। না, বরাকভ্যালিতে না, যেমন সাপোজ উদাহরণ কনস্টিটিউয়েন্সিতে কজনকে হয়েছে, বা অন্য যে কোনো লক্ষ্মীপুর বলেন বা যে কোনো জায়গাতে, আজকে যদি 100 জন থাকে তাহলে 1 জন কি 2 জনের সরকারি চাকরি হচ্ছে। এবং আমরা সবাই যদি সরকারি চাকরির যদি আশা রাখি, তাহলে কিন্তু সেটা কোনো সরকারই পারবে না। 100% ইউথকে তুমি সরকারি চাকরি দিয়ে দেবে, সেটা কোনো অবস্থায় সম্ভব না। কিন্তু বাকি সবাইকে তো চলতে হবে, ওদেরকে স্কিল ডেভেলপমেন্ট করে কিভাবে নিজের স্বাবলম্বী, স্বস্বাবলম্বী বলেছি, কিন্তু স্কিল ডেভেলপমেন্ট করে কিভাবে নিজেকে স্বাবলম্বী করে, নিজেকে ছোট ছোট বিজনেস করে কিভাবে করা যায়, সেটার দিকে আমার লক্ষ্য থাকবে। স্মল স্কেল ইন্ডাস্ট্রি, ছোট ছোট ইন্ডাস্ট্রি, বিভিন্ন ধরনের কাজ, হাতের কাজ শিখিয়ে ওদেরকে যে হ্যাঁ খুব ভালো না, কিন্তু নিজের পরিবারকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য, মানে যতটুকু, মানে যাতে কমপক্ষে বাইরে যেতে না হয়, নিজের জায়গায় থেকে নিজের কাজের মাধ্যমে আমি আমার পরিবারকে যাতে মেনটেন করে নিয়ে যেতে পারি, পরনির্ভরশীল না হয়, নিজের উপর নিজে নির্ভরশীল হয়।
তো সেটাই আমার লক্ষ্য থাকবে, সেটাই একদম আমার মনে হয় সেটাই সঠিক রাস্তা হবে। এই যে বিষয়টা বলেছেন, এই বিষয়টা বিগত দিনে ওরা পারছে না কেন? এটা একটা অনেক বড় প্রশ্ন, যে আজকের দিনে দেখেন বরাকভ্যালিতে অনেক যুবক যুবতীরা আছেন যারা বেকার হয়ে ঘুরছেন, কিন্তু বিগত দিনে আমরা দেখেছি কোনো ধরনের ইন্ডাস্ট্রির কাজ, মানে একটা কর্মসংস্থান কিন্তু তৈরি হয়নি বরাকভ্যালিতে। আমি চেষ্টা করব, আমার প্ল্যান আছে, আমি বললাম না বিভিন্ন প্ল্যান আছে। আপনার ব্লুপ্রিন্টে এটাও ঢুকেছে, যাই হোক একদম। তো এটা একটা ভালো। আমার তো এরকম আছে যে আমি একটা রেসিডেন্সিয়াল মানে স্কিল ডেভেলপমেন্ট সেন্টার খুলবো, যেখানে থেকে আজকে দেখেন স্কিল এরকম একটা জিনিস, আজকে এরকম ধরনের মানে আমি সমালোচনা করছি না, এরকম ধরনের আমাদের আসে যে এক সপ্তাহে তোমাকে স্কিল শিখিয়ে দেবে। আপনি বলেন আপনি যে কাজটা শিখেছেন সেটা কি এক সপ্তাহে সম্ভব না। যে কোনো হাতের কাজ হোক, যে কোনো স্কিল হোক, সেটা কিন্তু এক সপ্তাহ বা 15 দিনের স্কিলটা ডেভেলপ করাটা সম্ভব না। এর জন্য আমার পরিকল্পনা আছে যে আমি একটা স্কিল ডেভেলপমেন্টের একটা মানে রেসিডেন্সিয়াল একটা মানে করতে চাই, ইনস্টিটিউশন খুলতে চাই, যেখানে থেকে ছেলেমেয়েরা স্কিল মানে নেবে, প্রশিক্ষণ নেবে, 5 মাস লাগুক 6 মাস লাগুক সেখানে থেকে, এবং তারপর ওই যে স্কিল যারা শিখে বেরোলো স্টুডেন্টগুলো, ওদেরকে ইন্টার্নশিপের জন্য কোথাও অ্যাকোমোডেট করা। কারণ আজকে আমি শেখার পর তো আমার তো এক্সপিরিয়েন্স হতে হবে না বিজনেস স্টার্ট করতে। সেই জায়গাতে আমি প্রচেষ্টা নেব, এবং একজন বিধায়ক যখন প্রচেষ্টা নেবে সেটা কিন্তু মানে সাকসেস হওয়ার চান্সেস, যদি মন থেকে যদি কেউ যদি চায় যে আমি জিনিসটা করতে চাই, তাহলে কিন্তু এটা সম্ভব। সব কিছু নিজের উপর নির্ভর করে, এবং তাকে এরকমভাবে বিভিন্ন জায়গায় ইন্টার্নশিপের মাধ্যমে লাগিয়ে তারপর যখন ও নিজের উপর এক্সপিরিয়েন্স গেইন করে নিল, তারপর ও নিজের বিজনেস নিজে স্টার্ট করবে। তা এইভাবে আরও অনেক সুযোগ আছে। আজকে উদারবন্দে বিভিন্নভাবে আরও স্কোপ আছে, আমি সেগুলো এখন বলতে যাব না, কারণ অনেক বড় হয়ে যাবে। তো তো আপনার কিছু বেকার যুবক যুবতীদের নিয়েও চিন্তাধারা আছে, এবং শিক্ষা স্বাস্থ্য সবকিছুই ধরছেন। এখন বিষয় হয়েছে দল আপনাকে টিকিট দেয় কিনা। তাই যাই হোক, আমাদেরও থাকলো যে আপনি পান ভালো কথা, বিধায়ক হন। তো বিধায়ক হওয়ার পরে যাতে আপনাকে যাতে এই ফোনে পাওয়া যায়, এটা একটা বিষয় আসছে যে ফোনে পাওয়া যায় না, কারণ এই যে সাধারণ জনগণ জনপ্রতিনিধিদের খুঁজে পায় না। হ্যাঁ, বছর শেষে একদিন আসলেন এবং 5 বছর পরে আসলেন, এসে বললেন আমি আছি, তারপরে তাদের আর কোনো যোগ সাযোগ নেই। ইনফ্যাক্ট আমি যখন যাই বিভিন্ন জায়গায়, মানে আমি তো রাজনীতিতে মানে রাজনীতিকে অনেক ডিপলি দেখেছি, অনেক হয়তো আমি সংগঠনে ছিলাম, কিন্তু রাজনীতিকে আমি অনেক ক্লোজলি দেখেছি, অনেক নেতাদেরকে আমি অনেক ক্লোজলি দেখেছি। তো রাজনীতিকভাবে আমি আপনারা অনেক নেতাদের তৈরি করেছেন, আমি জানি নেতারা কি কি ভুল করেছে। সেই ভুল থেকে কিন্তু আমি অভিজ্ঞতা নিয়েছি যে কি কি ভুলের জন্য নেতারা ডুবতে হয়েছে ওদেরকে। বড় বড় নেতা, প্রতাপী নেতা, কিন্তু আজকে ডেটে জিরো। ওরা কি কি ভুল করেছে সেটা কিন্তু আমি অ্যানালাইসিস করেছি, এবং আমি আপনাকে আগে বলেছি আমি যেগুলো জিনিস দেখি সেইগুলো আমি নিজের মধ্যে ধারণ করি, ঠিক আছে। আর আমি সেইগুলো ভুল করার আমি মানে কোনো আমার ইচ্ছে নেই বা নেই, কারণ আমি দেখেছি কি কি ভুল ওরা করেছে। সব থেকে প্রথম হলো যে এই যে আপনি বলেছেন যে ফোন উঠায় না, তারপর হলো যে এমন কিছু লোক বানিয়ে নিয়ে আশপাশে 4-5 জনের, আর ওরাই ওদেরকে নেতাদেরকে, অনেক বড় বড় নেতা, আপনি সব নেতাই দেখেন কেউ না কেউ থাকে ওর পেছনে, যার নামের ফলে কিন্তু ওই নেতা অনেক ভালো কাজ করে, কিন্তু ওদের যে চামচাদের জন্যে নেতা ডুবে যায়। তারপর হলো নেতাদের সবথেকে বড় প্রবলেম কি নিজের ভুলটা শুনতে চায় না। এরকমই গো, আমার এগেনস্টে কেউ বলেছে তাহলে তো অনেক শয়তান। আরে ভাই, যদি বলে থাকে তো সেটাকে অ্যানালাইসিস করো যে সে সত্যি কি সেটা আমার চেঞ্জ করা দরকার না, ও আমার সম্বন্ধে ভুল বলছে। কেউ যখন আপনার সমালোচনা করবে, সেই সমালোচনাটাকে শোনার প্রয়োজন আছে। শুনে যদি আপনি মানে ফিল করতে হবে যে সত্যি সত্যি আমার এটাকে চেঞ্জ করতে হবে কিনা। যদি চেঞ্জ না করেন তাহলে কিন্তু আপনার ভবিষ্যতে মানে এই অভিজ্ঞতা নিয়ে নামছেন আর কি, আপনি আত্মসংশোধনে বিশ্বাসী একদম। তো এই অভিজ্ঞতা নিয়ে আপনি নামছেন, কারণ রাবণের পতন হয়েছে অহংকারে। যদি অহংকার হয়ে যান তাহলে কিন্তু শেষ। আপনি আজকের ডেটে যেরকম আছি সেইভাবেই থাকার আমি চেষ্টা করব, এবং এখনও আমাকে রাত্রেবেলা 1-2টার সময় মানুষে পায়, তখনও হয়তো পাবে। অনেক সময় আজকের ডেটে কী হয়, আননোন নাম্বার একটু অ্যাভয়েড করার চেষ্টা করি, কারণ রাত্রে বিভিন্ন সময় বিভিন্ন লোক বিভিন্নভাবে ফোন করে, মানসিক স্থিতি ঠিক না সত্ত্বেও ফোন করে, ঠিক আছে। তো এগুলো নোন নাম্বার আমি অলওয়েজ উঠাই, যদি না উঠাতে পারি তাহলে আমি কল ব্যাক তো সবাইকে অবশ্যই করি। তো সেরকম আমি আশা করি এইগুলো কিছু হবে না। তো আমরাও আশাবাদী, দেখা যাক কি হয়, আপনাকে দল টিকিট দেয় কি না। আর আপনি যেহেতু বলেছেন আপনি একটা মডেল তৈরি করবেন, যে উদাহরণকে দেখে যাতে আসাম, শুধু বরাকভ্যালি নয়, আসামের সবাই যাতে দেখে না কিভাবে করলো। তো এটা থাকলো, শুভেচ্ছা থাকলো আমাদেরও।